নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজ আমি যে বিষয়টা আপনাদের বলতে যাচ্ছি সেটা শুধুমাত্র রাজনীতি নয়, এটা বাংলার গণতন্ত্র, অধিকার এবং ভবিষ্যতের প্রশ্ন। এসআইআর নিয়ে তৃণমূল এত গন্ডগোল করছে কেন? এসআইআরে তৃণমূলের আপত্তি কেন? যে মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে ভোটাধিকার ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন এনেছিলেন, যিনি চেয়েছিলেন স্বচ্ছ ভোট, আজ 21শে জুলাইয়ের যে আন্দোলন করে তৃণমূল কংগ্রেস, সেটা হয়েছিল ভোট দেওয়ার জন্য সচিত্র পরিচয়পত্রের আন্দোলন, অর্থাৎ সুস্থভাবে ভোট হোক। বাম আমলে এটাই চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এসআইআর যখন ঘোষণা হলো, তারপর পশ্চিমবঙ্গের যে ভোটার লিস্ট, তার মধ্যে গন্ডগোল আছে এ কথা সবার আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বেঁকে বসেছেন কেন? আজকে সেটাই বিশ্লেষণ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতারা এখন সমস্ত জায়গায় গন্ডগোল পাকাচ্ছে। বিপ্লব দেবের সভায় ভাঙচুর হচ্ছে, এসআইআর এর বিভিন্ন জায়গায় তৃণমূলের লোকেরা ঢুকে বিডিওদের পেটাচ্ছে। বিডিও রাজ্য প্রশাসনের অংশ, রাজ্য সরকারের হয়ে কাজ করে, তাদের পেটাচ্ছে বিডিওরা। কেন পেটাচ্ছে? পেছনের উদ্দেশ্যটা কি? আজকে মাইক্রো অবজারভার যারা রয়েছেন তাদেরকে তৃণমূলের লোকেরা পেটাচ্ছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করছে, এমনকি সংবাদ মাধ্যমকেও কাজ করতে দিচ্ছে না। সংবাদ মাধ্যম কোথাও লাইভ অনুষ্ঠান করতে গেলে সেখানে বাধা দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস। মুসলিম ব্যক্তির প্যান্ট খুলে দেখা হচ্ছে। একেবারে মনে পড়ে যাচ্ছে 71-এর বাংলাদেশের অবস্থা, কিংবা 46-47-এর সময় ভারতবর্ষের, এমনকি গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় কলকাতার অবস্থা, যখন রাজাকার বাহিনী হিন্দু না মুসলমান প্যান্ট খুলে দেখত। স্বাধীনতার আগে এসব হতো, আমরা শুনতাম। এমনকি হায়দ্রাবাদ যখন গঠন হচ্ছে, যখন রাজাকার বাহিনী হায়দ্রাবাদে নিজামের সময়কালে হিন্দুদের উপর অত্যাচার করছে, সেই সময়কার কথা মনে করিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের এই রাজাকার বাহিনী। এরা এখন শুধুমাত্র তৃণমূলের জল্লাদ কিংবা হারমাদ নয়, এরা রাজাকারে পরিণত হচ্ছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন চারিদিকে শুধু এসআইআর এসআইআর এসআইআর, ভয়, আতঙ্ক, গুজব, বিভ্রান্তি, মারধর। কিন্তু আজ আমি আপনাদের একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, এই ভয়টা স্বাভাবিক নয়, এটা তৈরি করা ভয়, তৃণমূলের তৈরি করা। এবং এই আন্দোলন যেটা এসআইআরকে কেন্দ্র করে হচ্ছে, এটা কোনোভাবেই স্বতঃস্ফূর্ত নয়, এটা পরিকল্পিত, সুপরিকল্পিত তৃণমূল কংগ্রেসের, এবং হতে পারে এটা আইপ্যাক দ্বারাও একেবারে সুচতুরভাবে প্ল্যান করা হয়েছে। বাংলাদেশে আমরা এই ধরনের প্ল্যান করা আন্দোলন দেখতাম, এখন পশ্চিমবঙ্গেও এই ধরনের প্ল্যান করা আন্দোলন কারা করছে? তৃণমূল কংগ্রেস এবং তাদের রাজনৈতিক কৌশলবিদরা, এক কথায় বলতে গেলে আইপ্যাক বাহিনী। কিন্তু কেন এই নাটক? কারণ তৃণমূল আজ আর মুখ দেখাতে পারছে না। তৃণমূলের এত কেলেঙ্কারি, এত দুর্নীতি যে মানুষ তৃণমূলের উপর ক্ষুব্ধ। আপনাদের মনে থাকবে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি। চাকরি বিক্রি রীতিমতো বাজার বসিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে কতগুলো দুর্নীতির সামনে এলো। টেট, নবম দশম এবং আরও কতগুলো শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন তাদের দুর্নীতি, তারপর পুরসভার নিয়োগ দুর্নীতি, হাজারো হাজারো দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এবং শুধুমাত্র দুর্নীতি নয়, আপনারা যারা শহরাঞ্চলে বাস করেন, তৃণমূলের সিন্ডিকেট রাজ, যারাই বাড়ি করতে গেছেন, ফ্ল্যাট হোক কিংবা ব্যক্তিগত বাড়ি, তৃণমূলের সিন্ডিকেট রাজের খপ্পরে পড়েছেন। কলকাতার বহু জায়গায় কল লাগাতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদের পারমিশন নিতে হয়। তৃণমূলের লোকাল নেতারা বাড়িতে পৌঁছে যান এবং দরদাম শুরু করে দেন, তারাই হিসেব দিয়ে দেন। আপনি আপনার ইচ্ছে মতো জিনিসপত্র কিনতে পারবেন না। আপনি দরজা লাগাবেন, কল লাগাবেন, বাড়ি দোতলা করবেন, পৌঁছে যাবে। দোতলা থেকে 3 তলা পারমিশন আছে,
তারপরেও গন্ডগোল করবে। পারমিশন যদি না থাকে, পারমিশন করিয়ে দেওয়ার নাম করে কাটমানি। আবার কোথাও অনেক সময় একটু আপনি এগিয়ে নিচ্ছেন, পারমিশন থেকে হয়তো 2 ইঞ্চি 3 ইঞ্চি কিছু কাজ করছেন, আপনাকে এসে তোলা চাইবে। অথচ আপনার বাড়ির পাশেই এক একটা তল, বহুতলের এক একটা তল বেআইনিভাবে তৈরি হবে, কিন্তু সেটা দেখেও তারা না দেখার ভান করবে। এবং সবচেয়ে লজ্জাজনক যেটা, তৃণমূল কংগ্রেস নারী নির্যাতনের ক্ষেত্রে একটা রেকর্ড তৈরি করেছে। এ রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নিয়ে বললে আর কিছু বলার নেই। এসআইআর নিয়েও যেটা আপনারা দেখছেন চারিদিকে গন্ডগোল, সেটা কিন্তু আইন শৃঙ্খলার ভেঙে পড়ার একটা বড় উদাহরণ। মানুষ এর জন্যই তো বলছে রাজ্যে জরুরি অবস্থা চলছে। অনেকে দাবি করেন 355, 356, সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে যে এটা রাজ্যে লাগানো উচিত কি উচিত না, কিন্তু মানুষ যে দাবিটা তুলছেন তার মূল ধারণাটা কি? মূল ধারণা হচ্ছে চারিদিকের এই গন্ডগোল। আপনারা কদিন আগে দেখলেন বেলডাঙ্গায় কি হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের ভাইয়ের রাজ্য, সেখানে একটি গুজবকে কেন্দ্র করে গোটা বেলডাঙ্গা অশান্ত করে দেওয়া হলো, মুর্শিদাবাদ অশান্ত করে দেওয়া হলো। তারপর পুলিশই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খুলে দিল। কি বলল পুলিশ? পুলিশ একেবারে প্রমাণ করে দিল যে ওই দাগগুলো আগের, এবং তিনি নিজেই ঝুলে পড়েছিলেন, তাকে কেউ ঝুলিয়ে দেয়নি। হয়েই থাকে, হয়তো পাশের ওই রাজ্যে, দিদির পেয়ারের ভাইয়ের রাজ্যে হয়তো ঠিকঠাক মতো চাকরি পাচ্ছিলেন না, হয়তো তার নিজস্ব কোনো সমস্যা থাকতে পারে, বাড়ির বিবাদ থাকতে পারে, অনেক কারণ থাকতে পারে, এবং সেগুলো সামনেও এসেছে প্রকৃত কারণটা কি ছিল। কিন্তু এই বেলডাঙ্গার ঘটনা পর পর মুর্শিদাবাদ, মালদার গন্ডগোল, উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তে গন্ডগোল, এসআইআরকে কেন্দ্র করে যতগুলো গন্ডগোল হচ্ছে, সেগুলো বুঝিয়ে দিচ্ছে এই রাজ্যের শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। এবং তাই শুরু হয়েছে ডাইভারশন পলিটিক্স। ডাইভারশন পলিটিক্স মানে কি জানেন? ডাইভারশন পলিটিক্স মানে হচ্ছে যখন সরকার ল্যাজে গোবরে হয়ে যায়, তখন পুরো বিষয়টা থেকে তার নজরটা ঘুরিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এসআইআর ঠিকঠাকভাবে হলে, এবং হচ্ছেও, 7 লাখ তো বাদ গেছে, মোটামুটি 75 লাখ মতো তো বাদ চলে গেছে, এবং সেটা আরও যদি এগোয় তাহলে তার ফেরাটা অসম্ভব তিনি বুঝে গেছেন। আমার গতকাল রাজ্য পুলিশের এক খুব উচ্চ পদস্থ কর্তার সঙ্গে কথা হচ্ছিল, খুব উঁচু লেভেলে আছেন তিনি। নেক্সট পোস্টিং তার হবে কোনো একটি জেলায় এসপি বা সিপি হয়ে। এবার নাম আমি তার বলছি না, তিনি স্পষ্টভাবে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হালত খারাপ। পুলিশের রিপোর্ট বলছে যে এবার অবস্থা খারাপ আছে, সরকারে আসতে পারবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এটাকে যদি কোনো মারপ্যাচ না করা হয় তাহলে সরকারের পতন হওয়াটা সময়ের অপেক্ষা ছাড়া কিছু হবে না। 21-এও ওই অবস্থা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে দিয়ে গোটা বিষয়টাকে ঘুরিয়ে দিয়েছিলেন। কাউন্টিংয়ে যা হয়েছে সেটা নিয়ে একটা পর্ব করা যায় নতুন করে, আর বলছি না। ঠিক সেই কারণেই এবারও তারা সেরকম পলিসি নিতে পারে। আসলে সরকার যখন ব্যর্থ হয় তখন তারা প্রকৃত সত্য থেকে নজর ঘোরাতে চায়। তাই আজ এসআইআরকে বলা হচ্ছে কেন্দ্রের ষড়যন্ত্র, বিজেপির চক্রান্ত, দিল্লির আক্রমণ। কিন্তু সত্যিটা কি? এই সত্যিটা তো আপনারা সকলেই জানেন যে এসআইআর হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আছে। তার কারণ এসআইআর হচ্ছে প্রকৃত ভোটারদের নাম রাখার বিষয়। ভোটার তালিকায় যারা অবৈধ ভোটার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়ারের দুধেল গাইদের অনেক অনেক ভোটার কার্ড তো রয়েছে, কেউ 2 জায়গায়, কেউ 3 জায়গায় নাম, এমনকি জঙ্গি জিহাদিদের নামও এ রাজ্যে ভোটার তালিকায় উঠেছে। সেই সমস্ত নামগুলো কাটা, সংশোধন করা। আপনি কি জানেন, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই আমার কাছেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ এসেছে। আমাকে 31 তারিখ যেতে বলা হয়েছে, তো আমি আমার সমস্ত ডকুমেন্ট নিয়ে যাব। এই আরও দমদম উত্তর এসি সুদেষ্ণা চন্দর নামে উনি এই নোটিশটা ইস্যু করেছেন, বিএলও আমাকে দিয়ে গেছেন। 31 তারিখ 11টা থেকে 1টার মধ্যে আমাকেও যেতে বলা হয়েছে। আমার পিতৃদেবের জন্ম এখানে ভারতবর্ষে, আমার জন্ম এখানে, আমার ঠাকুরদা ওপার বাংলা থেকে
এসেছিলেন দেশভাগের পর। বিহারে আমাদের জমি ছিল, বাড়ি ছিল, এখনো আছে সেখানে। তো আমাদের কোনো ভয় নেই। পাসপোর্ট থেকে শুরু করে ভারতীয় হওয়ার বা ভারতে বাস করার যতগুলি প্রমাণ লাগে সেগুলো তো আমাদের আছে, আমরা সেটা দেখাবো। এবং স্বাভাবিকভাবে সরকার যদি মনে করে আমার নাম থাকা উচিত, কারণ আমি এই ভারতবর্ষে জন্মেছি। 1998 আমি এসেছিলাম, তারপর 2001-2তে, সেই সময় তো আমার বয়স হয়নি, মোটামুটি 2002তে, হ্যাঁ তখন আমার বয়স হয়নি। 2002-এ সেই সময় আমার হয়নি ভোটার তালিকায়। 2004-এ আমার ভোটার তালিকায় নামটা ওঠার কথা ছিল। তো স্বাভাবিকভাবে সেই সময় এসআইআর-এ নাম ওঠেনি, পরে আমার নাম উঠেছে। এবার মাঝে 4 বছর আমি আবার বিহারে চলে গিয়েছিলাম উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে, একটা পারিবারিক বিষয়ের কারণে। পরে আবার ফিরে এসেছি, কলেজ করেছি। আমার কাছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আবার পরে যখন ফিরে এলাম কলকাতায়, তখনকার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে, সমস্ত ধরনের সার্টিফিকেট আছে এখানকার, যে আমি ছিলাম, যে আমি বৈধ এখানকার। আমি দেখাবো, আপনারাও দেখাবেন, অসুবিধার কি আছে? তো এটা নিয়ে তো গন্ডগোল হওয়ার কথা নয়, কিন্তু তৃণমূলের লোকেরা গন্ডগোল করছে কেন? তৃণমূলের লোকেরা গন্ডগোল করছে আসল লোকেদের নাম থাকুক তার জন্য নয়, অবৈধ ভোটারদের নাম থাকুক তার জন্য গন্ডগোলটা তারা পাকিয়ে রাখছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই নাম থাকবে না নাম বাদ যাবে, এই ক্ষমতা কার হাতে রয়েছে? আপনাদেরকে দেখালাম AERO, যিনি আমাকে নোটিশ করেছেন, এছাড়াও ERO, জেলা শাসক। এবার মজার ব্যাপার হচ্ছে, আজকে বলুন তো, এই ERO, জেলা শাসক, এরা কার অধীনে কাজ করে? এরা রাজ্য সরকারের অধীনে কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনস্থ কর্মচারী এরা, যারা আজকে মার খাচ্ছেন, নিগৃহীত হচ্ছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কর্মী। তাদেরকে নিরাপত্তা দিচ্ছে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কাজ থাকলে কাজী, কাজ ফুরোলে পাজি। মুকুল রায় অসুস্থ, তাকে দেখতে যান না মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এরা তো ছুটকো ছাটকা কর্মী। যেই লোকটা তৃণমূল কংগ্রেস তৈরি করলো, তার জন্য তার প্রতি কোনো দরদ নেই। যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনায় বড় রোল রেখেছিল, তার বড় অবদান ছিল, গোটা নন্দীগ্রাম আন্দোলনটাকে সংগঠিত করার বা নন্দীগ্রামের সময় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার পিছনে এই অধিকারী পরিবার ছিল, শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীদের পরিবার। কিন্তু আজ তাদের গুরুত্ব নেই, অনেকদিন থেকেই গুরুত্ব নেই। বাধ্য হয়ে শুভেন্দুবাবু দল বদল করেছেন কার্যত। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেচার। তাহলে এই যে যারা BDO SDO রয়েছেন, যারা রাজ্য সরকারের কর্মী, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসবেন কি স্বার্থে? তাদের তো ডিএটা পর্যন্ত দেয় না। তাদের বদলি, পোস্টিং, শাস্তি সবই তো রাজ্য সরকার ঠিক করে। তাহলে দোষটা কার? SIR করতে গিয়ে যদি গন্ডগোল হয়, কোনো সমস্যাটা হয়, তাহলে দায়বর্তায় কার উপরে? এই রাজ্য সরকারের এই কর্মীদের উপরে। কিন্তু নাটক চলছে, দোষ দেওয়া হচ্ছে কেন্দ্রকে। আবার শোনা যাচ্ছে ERO এদের অনেকে এমন এমন ডকুমেন্ট চলবে বলে মুখে মুখে বলছেন, নোটিশ ইস্যু করছেন না, যেগুলো অ্যাকচুয়ালি গ্রহণ করা হবে না, কিংবা গ্রহণ করলে সেগুলো ভ্যালিড হবে না। বহু জায়গায় অভিযোগ আসছে, আমার কাছে ফোন আসছে, অনেকে বলছেন রেশন কার্ডকেও এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে নেওয়া হবে, কিন্তু নেওয়া হচ্ছে না। এরকম কোনো নির্দেশিকা ইলেকশন কমিশনের তরফে নেই। অথচ অনেকেই তৃণমূলের যারা BLA রয়েছেন, তৃণমূলপন্থী BLO রয়েছেন, অনেক ক্ষেত্রে এই ব্যবস্থার মধ্যে, SIR ব্যবস্থার মধ্যে থাকা রাজ্য সরকারের কর্মচারীরাও পর্যন্ত বলছেন, হ্যাঁ নিয়ে এসো, ডকুমেন্টটা নিয়ে এসো, তারপর দেখছি। এটা শুধু মিথ্যে নয়, এটা হচ্ছে ইচ্ছাকৃত প্রতারণা। যদি কোনো অফিসার ভুল করে, তাহলে আইনে কি আছে? নির্বাচন কমিশন FIR করতে পারে, আপনি হাইকোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্টে যেতে পারেন। কিন্তু বাংলায় কি হচ্ছে? মারধর, অশান্তি, পুলিশ নড়ে না চড়ে না, প্রশাসন চুপ করে বসে থাকে, তৃণমূল দাপিয়ে বেড়ায়, কিন্তু সরকারের কর্মীরা চোখ বন্ধ করে থাকে, মার খায়, তারপরেও লাঞ্ছিত হয়, তারপরেও তারা চোখ বুজে থাকে। আর এই নীরবতাই হচ্ছে আজকে বাংলার সবচেয়ে বড় রোগ। কিন্তু আসলে খেলাটা কি? আসলে SIR কোনো সমস্যাই নয়। SIR হলো একটি ধোঁয়াশা,
যার আড়ালে চলছে দুর্নীতি। এসআইআরকে একটা ধোঁয়াশায় পরিণত করে দেওয়া হয়েছে। এসআইআরের কি বিষয়বস্তু লাগবে এগুলো বিএলও বিএলএ এদের জানানোর কথা ছিল, রাজ্য সরকারের যারা কর্মীরা দায়িত্বে আছেন তাদের জানানোর কথা ছিল। তারা যদি সঠিকভাবে জানাতেন মানুষের কি লাগবে, তারা যদি সেই প্রচার প্রসারটা করতেন, রাজ্য সরকার যদি সহযোগিতা করত, তাহলে আজকে এই গন্ডগোল হতো না। কিন্তু তৃণমূলের এসআইআরের ক্ষেত্রেও দুর্নীতি করতে হবে, অপরাধ করতে হবে, প্রশাসনিক লুট করতে হবে, অন্য সময় নারীদের উপর অত্যাচার করতে হবে। আর সরকার কি চায়? সরকার চাইছে মানুষ এগুলো ভুলে যাক। এ রাজ্যের সরকারের কথা বলছি, তৃণমূল কংগ্রেসের কথা বলছি। তারা কেন বারবার কেন্দ্রকে দোষ দেয়? তার কারণ যখন প্রশ্ন বাড়ে শাসক তখন ভয় দেখায়। তৃণমূল কংগ্রেসও তার অন্যথা নয়। যখন মানুষ জেগে ওঠে তখন এই শাসক বিভ্রান্তি ছড়ায়। আরজিকরের সময় আপনারা দেখেছেন কিভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, কিভাবে ওই আন্দোলনটাকে ডাইলিউট করে দেওয়া হয়েছিল। তাতে বামপন্থীরাও সহযোগিতা করেছিলেন তৃণমূল কংগ্রেসকে। সেই বিষয়গুলো আপনাদের জানা, কিভাবে আন্দোলনটাকে সিপিএম নষ্ট করে দিয়েছিল। বিজেপির নেতারা গেলেই গো ব্যাক, কংগ্রেসের নেতারা গেলে গো ব্যাক, সিপিএম এর নেতারা এলে ওয়েলকাম। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি, আর এটাই হচ্ছে তৃণমূলের দোসল বামপন্থীদের রাজনীতি। এরা যতদিন থাকবে, আমি খুব স্পষ্ট করে বলছি, যতদিনই সরকার থাকবে কোনো দিন দুর্নীতি বন্ধ হবে না, মেধার ভিত্তিতে চাকরি মিলবে না, মেয়েরা নিরাপত্তা থাকতে পারবে না, মেয়েদের নিরাপত্তা থাকবে না, আইন শাসন এ রাজ্যে ফিরবে না, কোনো দিন দুর্নীতি বন্ধ হবে না যতদিন এই তৃণমূল থাকবে। তাই আজ সরকার পরিবর্তন শুধু রাজনৈতিক দরকার নয়, রাজনৈতিক প্রয়োজন নয়, এটা খুব প্রশাসনিক জরুরি দরকার, পুরো সিস্টেমটাকে বদলে দেওয়া। কিন্তু বিকল্প কি? বিকল্প আজকে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বদলাচ্ছে, বন্দে ভারত ছুটছে, ইনফ্রাস্ট্রাকচারের বৃদ্ধি হচ্ছে, কলকারখানা হচ্ছে অন্যান্য রাজ্যে, ভালো রাস্তা হচ্ছে, হাইওয়ে হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে কলকারখানা বিগত 10 বছরে একটাও ভারী শিল্প এসেছে? সেমিকন্ডাক্টর কি বাংলায় হচ্ছে? রাফাল কি বাংলায় তৈরি হচ্ছে? কোনো মোবাইল বাংলায় তৈরি হচ্ছে? একটাও রাস্তা ভালো আছে? মেয়েরা রাত্রিবেলা 10টার পর বাইরে বেরোতে সাহস করে? কোনো অন্যায় অবিচার হলে মুখ্যমন্ত্রী তো তাদের উপরেই দোষ চাপিয়ে দেন। সেই কারণে আমাদের দরকার হচ্ছে একটা শক্তপোক্ত সরকার, সৎ প্রশাসন, যেখানে মেধার সম্মান থাকবে, আইনের শাসন থাকবে। এটাই হবে বিকশিত বাংলা, যেখানে কলকারখানা খুলবে, চাকরি হবে, মানুষের নিরাপত্তা থাকবে, অপশাসন থাকবে না। সেই সরকারটা আমাদের চাই। এবং বিকশিত বাংলা মানে হচ্ছে চাকরি বিক্রি হবে না, দুর্নীতি চলবে না, পুলিশও দলদাস হবে না, শিল্প আসবে, কাজ আসবে, ভবিষ্যৎ তৈরি হবে মানুষের। তাই শেষ কথা বলছি বন্ধুরা, এই রাজ্যকে বাঁচাতে হলে সত্যি পাল্টানো দরকার, এবং দরকার বিজেপি সরকার। এতক্ষণ আমি পঙ্কজ বিশ্বাস আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছিলেন পলিটিক্যাল ডেইলি। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল নোটিফিকেশন অন করে দেবেন সাবস্ক্রাইব বাটনের পাশে, যাতে দ্রুত ভিডিও ছাড়া মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এবং জয়েন বাটন ক্লিক করে আপনারা আমাদের মেম্বার হতে পারেন। তাতে একদম আনকাট ভিডিও, র ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, মোটামুটি 2-3 ঘন্টা আগে, কিছু কিছু ক্ষেত্রে একদিন আগে পর্যন্ত। আর আমাদের এই লড়াইয়ে সঙ্গী হতে চাইলে আমাদের সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। সাবস্ক্রাইব বাটনের পাশেই সুপার থ্যাঙ্কস থাকে, আমাদের অর্থনৈতিকভাবে আপনারা সাপোর্ট করতে পারেন সুপার থ্যাঙ্কসের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।